আসসালামু আলাইকুম। ফ্রান্স avec রাব্বানির আজকের লাইভ ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌশিক রাব্বানি। আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। এই পেজে আমাকে ফলো করতে পারেন কৌশিক রাব্বানি। সেখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তাছাড়া আমাদের ফ্রান্স avec রাব্বানি যে পেজটি রয়েছে সেটা শেয়ার করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যাতে করে আরো বেশি সংখ্যক মানুষ আমাদের ক্লাসগুলো দেখতে পারে। আজকে আমাদের মেবি নবম না দশম ক্লাস, যেন আমি পুরোপুরি বলতে পারছি না, তো এটা দেখবো আমরা। Voilà, bonsoir tout le monde, d'accord, bonsoir, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ক্লাসটি দেখছেন আপনারা কষ্ট করে। আমরা চেষ্টা করব ধারাবাহিকতা বজায় রাখার জন্য, ধারাবাহিকভাবে যে বিষয়গুলো আমরা দেখছি সেটা কিভাবে ধারাবাহিকতা বজায় রেখে ক্লাসটা করানো যায় সেই বিষয়টা। জাস্ট আমাকে একটা জিনিস কনফার্ম করুন, আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? ওকে, অনেকে বলছেন শোনা যাচ্ছে। ওকে, তো আমরা গত সপ্তাহে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল হচ্ছে la préposition, d'accord? তো préposition কিছু কিছু জিনিস আমরা দেখেছি আর কি। la préposition, d'accord, যেমন ছিল avec, pour, dans, d'accord, à বা আলা, কখনো বা ও কখনো হয়, তারপর আরো বেশ কিছু জিনিস ইত্যাদি। তো আমরা দেখেছিলাম যে এটা উল্টা করে বলতে হয়। যেমন সাধারণ বাংলায় বলা হয় হচ্ছে সাধারণ বাংলা বলা হচ্ছে তোমার সাথে, আর এটা বাংলাদেশে হয়ে যাচ্ছে হচ্ছে সাথে তুমি, সাথে হচ্ছে avec, তুমি হচ্ছে toi, avec toi হয়ে যাচ্ছে তখন তোমার সাথে, তাই না? তো এখন কিভাবে বলবেন যে তোমার জন্য, এটা কিভাবে বলবেন? তোমার জন্য এটা হয়ে যাবে হচ্ছে pour toi, মানে হচ্ছে তোমার জন্য। আচ্ছা, আমার মনে হয় যে বেশি বেশি করে আমাদের ফরাসি ভাষা চর্চা করা দরকার। তো আমি চেষ্টা করবো এখন থেকে একটু বেশি বেশি ফরাসিতে কথা বলার জন্য। Je vais essayer de parler en français le plus possible parce que on doit apprendre, mais on apprend aussi en écoutant, d'accord? Si on n'écoute pas, on ne pourra pas apprendre. Donc je vais essayer de parler français avec vous, d'accord? J'espère que vous allez comprendre, mais en même temps je vais essayer de traduire en bengali. তো আমি চেষ্টা করবো ফরাসিতে কথা বলার জন্য, আশা করি আপনারা বুঝতে পারবেন, এবং সেই সাথে আমি বাংলায় ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করব যা বলছি। যেমন আপনাদের সামনে একটি ভার্ব আসলো, যে কোনো ধরনের একটি ভার্ব আসলো, jouer, jouer মানে কি? jouer মানে হচ্ছে খেলা, খেলা। তো আপনাদের প্রথম যে জিনিসটা মাথায় আসতে হবে যে আমার এই ভার্বটাকে কনজুগে করতে হবে, ঠিক আছে? এটাকে আমার কি করতে হবে? কনজুগে করতে হবে। তার মানে jouer এর জন্য কি হয় সেটা বের করতে হবে, tu এর জন্য কি হয় সেটা বের করতে হবে, il বা elle বা on এর জন্য কি হয় সেটা বের করতে হবে, তারপর nous এর জন্য কি হয় সেটা বের করতে হবে, vous এর জন্য কি হয় সেটা বের করতে হবে, il বা elle এর জন্য কি হয় সেটা বের করতে হবে। এখন এটা বের করার জন্য আমরা জানি যে কিছু কিছু ক্ষেত্রে মুখস্থ করতে হয়, কিন্তু এই ক্ষেত্র বিশেষে আমার কি মুখস্থ করার প্রয়োজন আছে নাকি এটা আমি নিজে নিজে করতে পারি? এটা কনজুগে হলো প্রেজেন্ট, le présent,
মানে হচ্ছে বর্তমান, d'accord, le présent। তো বর্তমানে যখন আমি এটাকে কনজুগে করব, তো এটা এখানে কি আমার দরকার আছে? এটা আমি কিভাবে করতে পারবো? Qu'est-ce que je peux faire là maintenant? Comment est-ce que je dois conjuguer? আমার কিভাবে এটাকে কনজুগে করতে হবে? C'est un verbe du premier groupe, d'accord? C'est un verbe du premier groupe. এটা হচ্ছে একটি প্রথম গ্রুপের ক্রিয়া, d'accord? Et je sais que pour les verbes du premier groupe, je dois effacer le ER, d'accord? Je dois effacer ça, মানে এটা মুছে ফেলতে হবে। Ensuite, ce qui reste, c'est le radical, d'accord? C'est le radical. Voilà, donc là on a tout ce qu'il faut. Bon, là nous avons le radical, d'accord? Nous avons trouvé le radical. Maintenant, je sais que pour je dois ajouter un E, d'accord? Pour tu, je dois ajouter un ES, d'accord? Pour il, elle, on, je non, E. Nous, je non, ONS, d'accord? Vous, je non, EZ. আর il বা এর জন্য ENT, d'accord? আর উচ্চারণের ক্ষেত্রে তো আমাদের মনে আছে যে jouer এর উচ্চারণ হয়ে যায় হলো jou et, d'accord? একটা কেটে দিলে থাকে হলো joue, এটা পুরোটা কেটে যায় joue, je joue আমি খেলি, tu joues তুমি খেলো, il joue অথবা elle joue সে খেলে, nous jouons মানে আমরা খেলি, vous jouez মানে আপনি খেলেন, আর il joue বা elle joue মানে তারা খেলে, d'accord? Voilà. তো এটা একটু মাথায় রাখতে হবে, এটা প্রথম গ্রুপের ক্রিয়াটা। তো আমরা এখনো পর্যন্ত কিন্তু le présent conjugaisonতে আছি আর কি, এটা মাথায় রাখতে হবে। le présent মানে হচ্ছে বর্তমান, d'accord? তো আমি খেলি হচ্ছে je joue, তুমি খেলো হচ্ছে tu joues, সে খেলে il, elle বা on joue, on মানে আবার আমরা on joue, d'accord? nous jouons মানে আমরা খেলি, vous jouez আপনি খেলেন, il joue অথবা elle joue মানে তারা খেলে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। Voilà. তো ইতিমধ্যে 63 জন দেখছেন ক্লাস, আপনারা অবশ্যই শেয়ার করবেন যেন আরো বেশি মানুষ দেখতে পারে একই সাথে, কারণ এটা একটা ভালো সুযোগ আমি মনে করি ফরাসি ভাষা শেখার জন্য। তো এটা আমরা দেখলাম, এটা আমরা শিখেছি। তারপরে আমরা গত সপ্তাহে কিছু নিয়ম কানুন শিখেছি, যেমন ধরুন আমি বলে দিচ্ছি হচ্ছে যেমন ধরুন লো taxiphone. Le taxiphone. Ça veut dire quoi le taxiphone? Le taxiphone মানে কি? Ça veut dire quoi? Le taxiphone মানে হচ্ছে যে ইন্টারনেটের দোকান যেটা আর কি, le taxiphone, d'accord? এখন এটাকে আমি কিভাবে বলবো? taxiphone, d'accord? এটা কিভাবে বলবো? তো এটার জন্য আমি জানি যে আমার হয় আ বসাতে হয়, না হয় আ লা বা ও বসাতে হয়। এটা কি আমাদের মনে আছে? d'accord? এই ওটা হয় হচ্ছে যখন লো থাকে আর কি মূলত। তো এখানে কি আছে? এখানে লো দিয়ে শুরু হচ্ছে, তাহলে ট্যাক্সিফোনে কি হবে? ও ট্যাক্সিফোন, d'accord? ও ট্যাক্সিফোন মানে হচ্ছে ট্যাক্সিফোনে, d'accord? এখানে যদি ট্যাক্সিফোন না থেকে আমার যদি এখানে থাকতে হচ্ছে যে le terrain, le terrain মানে কি? le terrain মানে হচ্ছে মাঠ। তো আমি কিভাবে বলবো মাঠে? এটা কিভাবে বলবো? তাহলে আমার হয়ে যেতে হচ্ছে ও terrain, d'accord? ও terrain মানে হচ্ছে মাঠে, ও terrain মানে হচ্ছে মাঠে। এখন আমি যদি বলি যে le ventre মানে কি? le ventre মানে হচ্ছে পেট, d'accord? le ventre মানে হচ্ছে পেট, তাহলে কিভাবে বলবো পেটে? এটা কিভাবে বলবো? তখন আমার বলতে হবে হচ্ছে ও ventre মানে হচ্ছে পেটে। তাহলে দেখুন এখানে কি হয়ে যাচ্ছে? লো taxiphone হয়ে যাচ্ছে ও taxiphone, le terrain হয়ে যাচ্ছে ও terrain, d'accord? le ventre হয়ে যাচ্ছে ও ventre। তো এই জিনিসগুলো আমাদের এটা গত সপ্তাহে আমরা দেখেছি, আশা করি এটা আপনি ভালোভাবে জানেন এই বিষয়টা। এখন এখানে যদি লো জাতীয় শব্দ না থাকে, এখানে যদি লা জাতীয় শব্দ থাকতো, যেমন ধরুন এখানে যদি হতো আপনার হচ্ছে যে la pharmacie, la pharmacie মানে হচ্ছে ফার্মেসি, তাই না? তো আমি কিভাবে বলবো ফার্মেসিতে? এটা কিভাবে বলবো? বলতে হবে হচ্ছে à la pharmacie, d'accord? à la pharmacie। এখন আমি যদি বলি যে la gare মানে কি? স্টেশন, তাই না? তো কিভাবে বলবো স্টেশনে? এটা কিভাবে বলবো? বলতে হবে হচ্ছে à la gare, d'accord? স্টেশনে।
আমি স্টেশনে, এটা কিভাবে বলবেন? বলতে হবে je suis à la gare, d'accord? Je suis à la gare. C'est très bien, অনেকেই কমেন্ট করছেন, সব কমেন্ট আপাতত পড়তে পারছি না কারণ এগুলো আগে শিখতে হবে, তারপর আমরা এক্সারসাইজ করব। voilà, তো এখানে হয়ে গেল à la gare, très bien. এরপরে অনেক শব্দ রয়েছে যেগুলোর সামনে লো থাকে না, লাও থাকে না, বিশেষ করে শহর, যেমন পারি, d'accord? পারি। তাহলে প্যারিসে কি হবে? প্যারিসে হয়ে যাবে আ পারি, ওকে? যদি থাকে হচ্ছে ঢাকা, ওকে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আ ঢাকা। এখন আরেকটা সেম এরকম নিয়ম আছে, তবে সেটা আ দিয়ে নয়, আমরা আরো একটু দেখবো, সেটা হচ্ছে দ দিয়ে। যেমন ধরুন de la du, এটা হচ্ছে থেকে, মানে কোনো জায়গা থেকে বা কোনো জায়গা এর বলার ক্ষেত্রে আর কি মূলত, d'accord? তো বিষয়টা এরকম দাঁড়ায়, যেমন ধরুন লা মেজো মানে বাড়ি, তাই না? লা মেজো মানে বাড়ি। এখন কিভাবে বলবেন বাড়ি থেকে? বাড়ি থেকে এটা কিভাবে বলবেন? এটা বলতে হবে হচ্ছে, যেহেতু লা আছে এখানে, তাহলে এই যে দোলাটা দিতে হবে, তাহলে হয়ে যাবে হচ্ছে দো লা মেজো, মানে হচ্ছে বাড়ি থেকে, d'accord? লা মেজো মানে বাড়ি, দো লা মেজো মানে হচ্ছে বাড়ি থেকে, ওকে? এখন আপনাকে যদি বলি যে লা গার মানে স্টেশন, লা গার মানে স্টেশন, এখন কিভাবে বলবো স্টেশন থেকে? বলতে হবে হচ্ছে দো লা গার, d'accord? স্টেশন থেকে। তার মানে থেকে বলার জন্য যখন এই লা জাতীয় শব্দ থাকে তখন এই দোলা হচ্ছে, d'accord? এখন আমাদের এখানে যদি লো জাতীয় শব্দ থাকতো এখানে, si on avait des mots masculins, d'accord? On va essayer avec des mots masculins. Voilà. Voilà, imaginons nous avons, ধরে নিই আমাদের আছে লো বিউরো মানে অফিস, তাই না? লো বিউরো মানে অফিস। তাহলে অফিস থেকে কি হবে? অফিস থেকে আমি জানি যখন লো হবে তখন এই জুটা হবে আর কি, লো থাকবে, লোটা তখন উঠে যায়, হ্যাঁ? তাহলে জু বিউরো মানে হচ্ছে অফিস থেকে, হ্যাঁ? এখন আমরা যদি লো বিউরো না থেকে এখানে একবারে যে আমি মার্শে থেকে কিনেছি, তো লো মার্শে মানে হচ্ছে যে বাজার, যেটা আর কি লো মার্শে মানে যেখানে আপনি আপনার কাঁচা বাজার করতে যান, লো মার্শে। তাহলে কিভাবে বলবেন যে মার্শি থেকে? এটা কিভাবে বলবেন মার্শি থেকে? সেক্ষেত্রে বলতে হবে হচ্ছে জু মার্শে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হয়তো এখন আপনি এটার গুরুত্বটা বুঝতেছেন না, কিন্তু যখন আমরা বড় বড় বাক্য তৈরি করবো তখন তাদের গুরুত্বগুলো কিন্তু অপরিসীম, এটা আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ পরে, d'accord? আবার বলছি, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনি যদি শেয়ার করেন তাহলে আর অনেকেই দেখতে পারে, এবং আমি চাই যেন আমার এই ভিডিওর মাধ্যমে ম্যাক্সিমাম মানুষ উপকৃত হতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে। তো এই জিনিসটা তো আমরা বুঝতে পারলাম, তাই না? এখন যদি এমন শব্দ থাকে যে লো নাই লাও নাই, তখন কি হবে? যেমন ধরুন প্যারিস থেকে, পারি, d'accord? লো নাই লাও নাই, তখন হয়ে যাবে হচ্ছে দো পারি, মানে হলো প্যারিস থেকে, প্যারিস থেকে। আবার যদি বলি যে ঢাকা, ওকে, তো তখন কি হবে? হয়ে যাবে দো ঢাকা, মানে হচ্ছে ঢাকা থেকে, ইত্যাদি। যখন লো নাই লাও নাই তখন শুধু দো হচ্ছে আর কি, d'accord? আর যখন লো থাকছে তখন জু হচ্ছে, আর যখন লা থাকছে তখন দোলা, ওকে? তো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এটা আরেকটা মানে রয়েছে, আরেকটা মানে আমরা দেখেছিলাম, যেমন ধরুন à côté de, à côté du, d'accord? À côté de là, জিনিসটা দেখুন, à côté de, à côté de মানে হচ্ছে পাশে, কোনো কিছুর পাশে, à côté de মানে হচ্ছে কোনো কিছুর পাশে। তো এখন আমি যদি বলতে চাই যে স্টেশনের পাশে, la gare মানে হচ্ছে স্টেশন, তাই না? la gare মানে হচ্ছে স্টেশন, তো স্টেশনের পাশে এটা কিভাবে বলবো? তখন বলতে হবে, দেখুন la gare মানে হচ্ছে, তখন হয়ে যাবে হচ্ছে à côté, à côté যেহেতু লা আছে এখানে, তাহলে আমি যে লাটা দিব দো la gare, à côté de la gare মানে হচ্ছে স্টেশনের পাশে, স্টেশনের পাশে, স্টেশনের পাশে হয়ে যাচ্ছে হচ্ছে à côté de la gare। এখন এখানে যদি থাকতে হচ্ছে যে লা মেজো বাড়ি,
d'accord la maison মানে হচ্ছে বাড়ি বাড়ির পাশে যদি হতো তাহলে কি হতো তখন হয়ে যেত হচ্ছে এটা à côté d'accord de আর যেহেতু la আছে এখানে la maison à côté de la maison d'accord la gare à côté de la gare OK la maison à côté de la maison এখন আমরা দেখব যদি এখানে আমরা লো ব্যবহার করি তাহলে বিষয়টা কি হয় d'accord যদি আমরা এখানে লো জাতীয় শব্দ দিই তাহলে বিষয়টা কি হয় এটা আমরা দেখব এখন মনে করুন এখানে যদি থাকতো হচ্ছে লো রেস্টুরেন্ট মানে হচ্ছে রেস্টুরেন্ট যেটা লো রেস্টুরেন্ট মানে হচ্ছে রেস্টুরেন্ট তো এখন কিভাবে বলবো যে রেস্টুরেন্টের পাশে এটা কিভাবে বলবো বলতে হবে আ কোতে যেহেতু লো আছে এখানে তাহলে এই জুটা নিতে হবে নাকা জু ওকে আ কোতে জু রেস্টুরেন্ট à côté du restaurant d'accord le restaurant মানে হচ্ছে রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের পাশে হবে হচ্ছে à côté du restaurant একজন বলেছেন বেগম সেলিনা বলেছেন le supermarché d'accord এটা হচ্ছে বড় বাজার যেটা কি লিকলার টিকলার এগুলো লোকলের কিংবা অন্যান্য তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে à côté du supermarché সুপারমার্শে মূল কথা হচ্ছে যে আ এবং লো একত্রিত হয়ে যায় হচ্ছে ও দেখো আ প্লাস লো আবার দ প্লাস লো মিলে হয়ে যায় হচ্ছে জু এটাই আমরা দেখতে পেলাম কিন্তু এই যে এটা কি লো দেখো নরমালি তো দো লো সুপারমার্শে হওয়ার কথা দো এবং লো একত্রিত হয়ে এটা হয়ে যাচ্ছে হচ্ছে জু এটাই আর কি আ প্লাস লো মিলে হয়ে যায় হচ্ছে ও दो plus लो मिले हो जाए হচ্ছে জু voilà voilà বেগম সেলিনা বলেছেন à côté de সিলেট হ্যাঁ এখানে à côté de সিলেট হয়েছে কারণ সিলেটের আগে লো নাই লাও নাই দেখুন বিষয়টা voilà যেমন ধরুন এখানে যদি থাকতো হচ্ছে সিলেট ফর एग्जांपल সিলেট দেখো তখন হয়ে যাচ্ছে à côté de এখানে দো কারণ লো নাই লাও নাই দেখো সিলেট সো এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা খুব গুরুত্বপূর্ণ দেখো à côté de সবাই বুঝতে পেরেছেন তো এটা নাকি সবাই বুঝতে পেরেছেন তো না vous avez bien compris ça est-ce que vous avez compris আপনি কি বুঝতে পেরেছেন উত্তর হবে j'ai compris আমি বুঝেছি অথবা je n'ai pas compris মানে আমি বুঝিনি j'ai compris মানে আমি বুঝেছি আর je n'ai pas compris মানে আমি বুঝিনি ওকে সো এখন আমরা আমাদের কিছু এক্সারসাইজে চলে যাব অনুশীলনে চলে যাব নাকি সো অনুশীলন মানে সাধারণ বাংলা তারপর এটা কি করতে হবে হচ্ছে বাংলাদেশ এরপর এটা কি করতে হবে হচ্ছে অনুবাদ তিনটা ধাপ প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ নাকি এই জিনিসটা সবার মনে আছে তো তাই না যে ওই সাধারণ বাংলা বলতে কি বোঝায় বা বাংলাদেশ বলতে কি বোঝায় তারপর হচ্ছে অনুবাদ কারণ আমি খুব ভালো করে বুঝিয়েছিলাম যে আসলে আমাদের তো আর ফরাসিদের মতো চিন্তা করা সম্ভব না তাই না তো আমাদের বাংলায় চিন্তা করতে হবে আমাদের বাংলায় চিন্তা করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের এই করতে হবে আর কি বাংলায় চিন্তা করে সেটাকে আমাদের বাংলায় নিয়ে আসতে হবে তার মানে হলো ফরাসি গঠনে নিয়ে আসতে হবে এবং ফরাসি গঠনে নিয়ে আসার পর সেটাকে অনুবাদ করতে হবে এবং দেখবেন যে ফরাসি গঠনে একবার চলে আসার পরে কিন্তু অনেক তাড়াতাড়ি সেটাকে অনুবাদ করা যায় একটা উদাহরণ দিই যেমন ধরুন জাহিদ প্রতিদিন 10টায় মানে রাত 10টায় কি প্রতিদিন রাত 10টায় কাজ শেষ করে একটা কথা বলতে চাইছি যে জাহিদ প্রতিদিন রাত 10টায় কাজ শেষ করে এটা হলো আমার সাধারণ বাংলা মানে এই কথাটা আমি বলতে চাচ্ছি আর কি
নাকি? সো এটাকে তো আর ফরাসিতে বলা যাবে না, এটাকে যেটা করতে হবে এটাকে বাংলাতে নিয়ে আসতে হবে। জাহিদ প্রতিদিন রাত 10টায় কাজ শেষ করে, নাকি? কাজ শেষ করে। তো এখানে ভার্বটা কি? ভার্ব হচ্ছে শেষ করা, নাকি? তো প্রথমে আমার জানতে হবে শেষ করা কি বলে। শেষ করা হচ্ছে ফিনি। ফিনি মানে হচ্ছে শেষ করা। তাহলে আমি শেষ করি কিভাবে বলে? এটা হয়ে যায় হচ্ছে je finis, নাকি? তুমি শেষ করো, tu finis। সে শেষ করে il অথবা elle finit, নাকি? আমরা শেষ করি হয়ে যায় হচ্ছে nous finissons। আপনি শেষ করেন হয়ে যায় vous finissez। আপনি শেষ করেন, আপনারা শেষ করেন বা তোমরা শেষ করো, vous finissez। আর তারা শেষ করে হয়ে যায় হচ্ছে il বা elle finissent। এটা আগে জানা থাকতে হবে আমাদের। সবাই বলুন আমার সাথে, je finis, tu finis, il finit, elle finit, nous finissons, vous finissez, ils finissent অথবা elle finissent, নাকি? এটা আগে মুখস্থ করতে হবে বাক্যটা আপনার জানার জন্য, নাকি? সো জাহিদ প্রতিদিন রাত 10টায় কাজ শেষ করে। তো এখানে আমি বলতে পারি বাংলাতে কার কথা বলতেছি? জাহিদের কথা। জাহিদ কি করে? শেষ করে। শেষ করে কাজটি, কারণ আমি জানি যে আমার আর্টিকেলটা থাকতে হবে অলওয়েজ, তার কাজ অথবা কাজটি। এখানে যেহেতু তার কথা বলা হয় না, তাহলে কাজটি হবে। জাহিদ শেষ করে কাজটি, দেখো, 10টায়, ওকে, প্রতিদিন। এখন এই প্রতিদিনটাকে কিন্তু আমি শুরুতে দিতে পারতাম, তাই না? প্রতিদিন জাহিদ শেষ করে কাজটি 10টায়, বলা। এখন আমরা জানি যে জাহিদকে কি বলে ফরাসিতে? জাহিদকে অবশ্যই জাহিদই বলবে। জাহিদ শেষ করে। এখন তাহলে এখান থেকে আমার কোনটা নিতে হবে? জাহিদ মানে সে, তাই না? সে শেষ করে, তাহলে ইল ফিনি যেটা। তো যেহেতু জাহিদ অলরেডি আমি এখানে দিছি, নতুন করে তাহলে ইল লেখার দরকার নেই, তাই না? তখন হয়ে যাবে জাহিদ, এটা হয়ে যাবে ফিনি। মানে কাজটিকে কি বলে? লো travail মানে হচ্ছে কাজটি। আতসে অনেকে কিন্তু একটা ভুল করে। দেখুন ভুলটা কি? travailler মানে হচ্ছে কাজ করা, দেখো, travailler মানে হচ্ছে কাজ করা, আর লো travail মানে হচ্ছে কাজটি, দেখো, লো travail মানে হচ্ছে কাজটি। সো এটা ভুলে গেলে কিন্তু চলবে না। travailler মানে হচ্ছে কাজ করা, আর লো travail মানে হচ্ছে কাজটি, দেখো। আচ্ছা, যারা মনে করুন মোবাইলে দেখছেন, অনেকে বলতেছেন বুঝতেছেন না, কিন্তু আমি কিন্তু নিজে চেক করতেছি, স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি মোবাইলটাকে এইভাবে ধরুন, নাকি? এভাবে ধরলে দেখবেন যে বড় হয়ে যাবে, নাকি? এভাবে না ধরে আপনি মোবাইলটাকে এভাবে ধরুন, তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি নিজে দেখছি, আপনি চেক করতে পারেন, নাকি? সো এটা আমার মনে হয় না যে সমস্যাটা আমার থেকে আসছে, কারণ আমি আরেকটা মোবাইলে অটোমেটিক চেক করছি আর কি। তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে কি জাহিদ ফিনি লো travail, নাকি? ফিনি লো travail। এখন 10টায় আমাদের কি মনে আছে কিভাবে সময় বলতে হয়? সময়ের আগে একটা আ দিতে হয়, তাই না? আ 22h, যেহেতু রাত 10টা, তাই এটা হয়ে যাবে হচ্ছে 22h, দেখো। জাহিদ ফিনি লো travail à 22h, প্রতিদিন হলো tous les jours, হলো প্রতিদিন, দেখো। দেখুন সবাই মিলিয়ে নিন যে এটা ঠিক আছে কিনা। অনেকে সুন্দর উত্তর দিয়েছেন, ফিনি লো travail à ওকে ওকে। সো এটা গেল। তো এরপরে দেখুন আরো এই ফিনিও ভার্ব নিয়ে আরো কিছু বাক্য তৈরি করি। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। তো আবার আমরা বাংলায় আরেকটা বাক্য চিন্তা করুন। আপনারাও কিন্তু বাক্য দিতে পারেন, আমি এখানে এটা নিয়ে এক্সারসাইজ করতে পারি। এই ধরনের মানে আমাদের থিমের উপর আপনি নিজে বাক্য দিতে পারেন। এখানে আমি চেষ্টা করবো সেটা বিশ্লেষণ করার জন্য, দেখা। সো আরেকটা করছি এরকম।
মানে একটা বাক্য এরকম হতে পারে, আপনি কেন কাজটি শেষ করছেন না, দেখো আপনি কেন কাজটি শেষ করছেন না, এটা এটা কিভাবে হবে? এটার বাংলাদেশটা কি হবে? এটা তো সাধারণ বাংলা, এটার বাংলাদেশটা কি হবে? আপনি কেন কাজটি শেষ করছেন না, তো এই কেনটাকে সবসময় শুরুতে দিতে হবে। কেন আপনি শেষ করছেন না কাজটি, এই হলো আমাদের বাংলাদেশ। কেন আপনি শেষ করছেন না কাজটি। তো প্রথমে আমাদের কেনকে কি বলে ফরাসিতে এটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে pourquoi। pourquoi আপনি শেষ করছেন না, আপনি হলো vous, শেষ করছেন, শেষ করছেন এটা হলো vous finissez, তাহলে pourquoi vous finissez, ওকে। এখন আবার বলতেছে শেষ করছেন না, তো এই না করার জন্য আমরা জানি যে vous এর পরে একটি নো বসাতে হবে এবং ফিনিশ এর পরে একটি পা বসাতে হবে, তাহলে হয়ে যাচ্ছে pourquoi vous ne finissez pas le travail, মানে হচ্ছে কাজটি, pourquoi কেন vous ne finissez pas আপনি শেষ করছেন না le travail কাজটি। দেখছেন সহজ লাগতেছে না? আপনাদের কাছে কি মনে হচ্ছে যে একটু সহজ লাগতেছে কিনা, এটা একটু আমাকে জানাবেন যে আপনাদের কি থিওরিটা কি কিরকম লাগতেছে আপনাদের। অনেকে ভুল উত্তর দিচ্ছেন, যেমন ধরুন Dolly just was pourquoi vous n'êtes pas finissez le travail, non non monsieur c'est pas ça, madame sorry, Dolly এটা না, এটা হবে pourquoi vous ne finissez pas কেন আপনি শেষ করছেন না le travail মানে কাজটি, d'accord। voilà সো এভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার জিনিসটা অনেক সোজা লাগবে। তবে অবশ্যই আপনি লক্ষ্য করেছেন যে যদি আমার এই ভার্বটা মুখস্থ না থাকে তাহলে কিন্তু আমি এত সহজে এই কাজটা করতে পারতেছি না, তাই না? তো ভার্বটাকে মুখস্থ করা আমাদের জন্য দরকার, এই ভার্বটাকে। আর ম্যাক্সিমাম ভার্ব তো আমি একটা নিয়ম শিখিয়ে দিলাম যে শেষে ইয়ার থাকে, ইয়ার থাকলে আমি নিজে নিজেই তো তৈরি করে নিতে পারতেছি, তো এক্সট্রা করে তো আমার এখানে আর ওই মুখস্থ করতে হচ্ছে না, তাই না? এটা গেল। voilà très bien, অনেকে সঠিক উত্তর দিয়েছেন, আপনাদের সবাইকে অভিনন্দন। voilà তো আমরা এগিয়ে যাই এখন আরেকটি তো এখন আমরা ফিনির ভার্বটা তো আমরা দেখলাম, ফিনির দেখা। তো এখন আমরা আরেকটা ভার্ব দেখি এখানে যেটা মুখস্থ করতে হবে, আমার মনে হয় আরো ভালো হবে বিষয়টা। তাহলে আরেকটি ভার্ব হচ্ছে জির। জির মানে হচ্ছে বলা, দেখা। জির মানে হচ্ছে বলা। je dis মানে আমি বলি, tu dis তুমি বলো, il বা elle dit বা on dit, d'accord। nous disons, d'accord, vous dites, ok, il বা elle disent, voilà। তো এটা দিয়ে আমরা চেষ্টা করব কিছু বাক্য তৈরি করার জন্য, ওকে। তো প্রথম যেটা কি সাধারণ বাংলা, সাধারণ বাংলাতে বাক্যটা হচ্ছে এই বাক্যটা আমরা অনেক সময় বলি, সে কি বলে, সে কি বলে, তাই না? সে কি বলে, এটা কিভাবে বলবো আমরা? সে কি বলে, এটা বাংলা হয়ে যাবে হচ্ছে সে বলে কি, এটা একাধিক ভাবে বলা যায়। অবশ্য ফ্রান্সে 3 ভাবে প্রশ্ন করা যায়, আমরা পরবর্তী ক্লাসে আস্তে আস্তে জানতে পারবো যে একই প্রশ্ন 3 ভাবে কিভাবে করে, বাট আপাতত আমি 2টা দেখাবো এটার জন্য। সে কি বলে, এটা কি হবে? সে বলে কি, সে হলো ইল, ওকে, সে হলো ইল, ওকে, ইল। সে বলে হলো ইল জি, জি মানে হলো বলে, ইল জি, তাহলে হলো সে বলে হলো ইল জি, কি হচ্ছে কোয়া, ইল জি কোয়া। অথবা অনেক সময় কোয়াটাকে যদি আমি সামনে নিয়ে আসি, কি সে বলে, এটা এরকম বলতে পারি, কি সে বলে, কি সে বলে,
তাহলে এটা হয়ে যাবে হচ্ছে que, d'accord, est-ce que il dit, মানে সে বলে। দেখুন que est-ce que il dit মানে সে কি বলে, কিন্তু এখানে কি হয়েছে দুইটা ভয়েল থাকার কারণে প্রথমটা কেটে অ্যাপোস্ট্রফ হয়েছে, দেখো একটু বড় অ্যাপোস্ট্রফ দিয়ে দিয়েছি। তাহলে হয়ে গেল qu'est-ce que, আবার এখানে দেখুন দুইটা ভয়েল মিলতেছে, তাহলে এখানে হয়ে গেল va, দেখো। তাহলে এটা হচ্ছে qu'est-ce qu'il dit মানে হলো সে কি বলে, অথবা il dit quoi সে বলে কি, সে কি বলে, দেখো qu'est-ce qu'il dit অথবা il dit quoi সে কি বলে। ওকে, সো এই জিনিসটা কি বুঝতে পেরেছেন আপনারা? দেখেন এটা আপনাদের প্রয়োজনীয় একটা বাক্য হতে পারে, দেখো। সো বাক্যটি কি? বাক্যটি হচ্ছে রুমন বলে যে সে প্যারিসে থাকে। এটা কি সত্য? দেখো এটা কি সত্য? রুমন বলে যে সে প্যারিসে থাকে, এটা কি সত্য? এটা কিভাবে বলবেন? এখানে আমরা যদি বাং রেঞ্জ করতে চাই, এখানে বাক্য কয়টা এটা আমাকে বলবেন। এখানে বাক্য কয়টা? রুমন বলে যে সে প্যারিসে থাকে, এটা কি সত্য? তো এখানে হয়ে যাবে হচ্ছে এটার বাংলাদেশটা হয়ে যাবে, দেখুন কি বাংলাদেশ হয়ে যাবে। প্রথম বাংলাদেশ হলো রুমন বলে যে সে প্যারিসে থাকে, এটা হয়ে যাবে রুমন বলে যে, রুমন বলে যে সে বাস করে প্যারিসে। এটা হলো প্রথম বাক্যটা আর কি, দেখো। রুমন বলে যে সে বাস করে প্যারিসে, রুমন বলে যে সে বাস করে প্যারিসে, এটা কি সত্য? দ্বিতীয়টা হয়ে যাবে এটা হয় সত্য, এটা হয় সত্য। রুমন বলে যে সে বাস করে প্যারিসে, এটা হলো বাংলাদেশটা আর কি, দেখো। রুমন বলে যে সে বাস করে প্যারিসে, তাহলে হয়ে গেল রুমন বলে। রুমন মানে হলো সে, তাই না? রুমন মানে হলো ইল, ওকে। ইল জি, রুমন ইল জি। এখন যেহেতু রুমন লিখেছি, নতুন করে তো আর ইল লেখার প্রয়োজন নেই। রুমন জি, দেখো রুমন বলে এই যে কে ফরাসিতে কি বলে? ফরাসিতে বলে হচ্ছে que, voilà. রুমন জি que, রুমন বলে যে, এই যেটা ইংরেজিতে বলি না দ্যাট, I want to tell you that he is not a nice person, আমি তোমাকে বলতে চাই যে সে একটি ভালো ব্যক্তি নয়। তাহলে রুমন জি que, রুমন বলে যে, দেখো রুমন জি que, voilà. রুমন জি que il habite, ভার্বটা হচ্ছে habiter, habiter প্রথম গ্রুপের ক্রিয়া। ইলের জন্য আমি ইয়ার বাদ দিলাম, তাহলে থাকলো habite, এবং ইলের জন্য একটি ও দিতে হবে, তাই না? রুমন জি que il habite, d'accord, il habite où? À Paris, d'accord, voilà. রুমন জি que, রুমন বলে যে, এখন এখানে দুইটা ভয়েল থাকার কারণে এটা হয়ে যাবে কিল, d'accord. রুমন জি qu'il habite à Paris, রুমন জি qu'il habite à Paris। এখানে habite না বলে কিন্তু আমি এখানে ভি দিতে পারতাম, সে বাস করে, il vit, তাই না? রুমন জি qu'il habite না বলে এখানে বলতে পারতাম ভি, ভি মানে সে বসবাস করে আর কি, he lives যেটা বলে ইংরেজিতে।
রোমানজি কিল ভি আ পারি, আর এই টিটা এটার সাথে লেগে যাবে, তখন হয়ে যাবে রোমানজি কিল ভি তা পারি, দেখো সে বাস করে প্যারিসে। এটা কি সত্য? এটা কিভাবে বলবেন? এটা কিভাবে বলবেন এটা কি সত্য? এটা হয়ে যাবে যে c'est vrai, c'est vrai, সে মানে হলো, দেখেন এটা আসছে কোথা থেকে, জিনিসটা একটু পরিষ্কার ভাবে বুঝাই। এটা 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 হয় সত্য, এটা হয় সত্য, তো এটাকে ফরাসিতে বলা হচ্ছে সো। সো মানে হচ্ছে এটা, এটা হয় হলো সো এ, এ মানে হলো হয়, সো এ vrai, এটা সত্য, দেখো তখন দুইটা ভয়েল থাকার কারণে এটা হচ্ছে c'est vrai। অথবা আপনি বলতে পারতেন est-ce que c'est vrai, এটা কি সত্য, est-ce que c'est vrai, এটা কি সত্য, est-ce que c'est vrai, এটা কি সত্য। তো এইভাবে সুন্দরভাবে আপনি দেখেন কত সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারতেছেন, এগুলো কিন্তু আপনি নিজে নিজে তৈরি করতে পারতেছেন। সো কনফিডেন্স লেভেল বাড়ান, ভালোভাবে চর্চা করুন, আপনার দ্বারা সম্ভব, অবশ্যই সম্ভব আপনার দ্বারা। তো এই জির ভার্বটাকে এটা মুখস্থ করতে হবে, je dis আমি বলি, tu dis তুমি বলো, il dit অথবা elle dit বা on dit আমরা বলি, nous disons আমরা বলি, vous dites আপনি বলেন, আপনারা বলেন বা তোমরা বলো, আর ils disent অথবা elles disent মানে তারা বলে, নাকি? সেই ভার্বটা অবশ্যই মুখস্থ করতে হবে। আরেকটা দেখি, এটা একটা গুরুত্বপূর্ণ বাক্য হতে পারে আপনার জন্য, টপিক হতে পারে। যেমন জনাব জেরেমি বলে যে সে অসুস্থ, সে আজকে অসুস্থ। জনাব জেরেমি বলে যে সে আজকে অসুস্থ, সে স্কুলে আসতে পারবে না, ঠিক আছে? সে খুবই খুবই দুঃখিত। এই জিনিসটা আমরা এখন একসাথে অনুবাদ করব, দেখবেন অনেক কিছু এখানে আপনাদের বের হয়ে আসবে, দেখো। সো আপনাদেরকে দেখি আপনারা পারেন কিনা এটা। এটাকে প্রথমে বাংলাঞ্জ করতে হবে, দেন অনুবাদ করতে হবে। এখানে বাংলাঞ্জ করার সময় মনে রাখতে হবে এখানে বাক্য কয়টা। জনাব জেরেমি বলে যে সে অসুস্থ, সে আজকে অসুস্থ, একটা। আর সে স্কুলে আসতে পারবে না, দুইটা। আর সে খুবই দুঃখিত, তিনটা। সো আপনারা বাংলাঞ্জ করুন প্রথমে, তারপর আমরা এটাকে অনুবাদ করব, নাকি? এবং দেখবেন খুব সোজা, এগুলো খুবই সোজা, দেখুন। কোথায় এটা বাংলাঞ্জ, কোথায় বাংলাঞ্জ করে এটাকে করুন, ওই তারপর আমরা একসাথে অনুবাদ করবো, দেখা। এটাকে বাংলাঞ্জ করুন, এখানে তিনটা বাক্য রয়েছে। প্রথমে হচ্ছে জনাব জেরেমি বলে যে সে আজকে অসুস্থ, এটা হবে হচ্ছে জনাব জেরেমি বলে যে সে হয় অসুস্থ আজকে। বলা তো প্রথম বাংলাঞ্জটা আমরা পেয়ে গেলাম, তাই না? প্রথম বাংলাঞ্জটা আমরা পেয়ে গেলাম।
সে আজকে অসুস্থ। প্রথম বাংলাদেশে আমাদের হয়ে গেল। দ্বিতীয়টার জন্য বাংলাদেশ কি? সে স্কুলে আসতে পারবে না। সে পারে না আসা স্কুলে। সে পারে না আসা মানে আসতে আর কি, যেটা আসা বা আসতে, সে পারে না আসা স্কুলে। দেখো এটা গেল দ্বিতীয়টা। সে খুবই দুঃখিত। সে খুবই দুঃখিত, এটার বাংলাদেশ কি হবে? সে হয় খুবই দুঃখিত। সে হয় খুবই দুঃখিত। এখন দেখুন এটাকে আমরা অনুবাদ করব। সে পারে না আসা স্কুলে, এটা আমরা একটু নিচে দেখি, তাহলে এটাকে অনুবাদ করতে সুবিধা হবে। সে পারে না আসতে স্কুলে। সে হয় দুঃখিত। সে হয় খুবই দুঃখিত। আচ্ছা, জনাব জেরেমি বলে যে সে হয় অসুস্থ আজকে। তাহলে জনাব জেরেমি কি হবে? মসিও জেরেমি। d'accord, monsieur Jérémy বলে, সে বলে, il dit, তাহলে monsieur Jérémy dit, d'accord, que voilà, monsieur Jérémy dit que, et que টাকে আমি একটু নিচে লিখি কারণ এখানে একটা করতে হবে। সবাই দেখতেছেন তো না? voilà, monsieur Jérémy dit que il est malade. আজকে হলো aujourd'hui. Voilà. Monsieur Jérémy dit que il est malade aujourd'hui. এখানে দুটো ভয়েল থাকার কারণে প্রথমটা কেটে এখানে একটা apostrophe হয়ে যাবে। d'accord? তখন কি হয়ে যাচ্ছে এটা? এটা হয়ে যাচ্ছে Monsieur Jérémy dit que, Monsieur Jérémy dit qu'il est malade. d'accord? Monsieur Jérémy dit qu'il est malade. সে হয় অসুস্থ aujourd'hui মানে আজকে। সে পারে না আসতে স্কুলে। সে পারে হলো il peut মানে সে পারে, আর সে পারে না হলো il ne peut pas, d'accord? আসতে হলো venir, স্কুলে হলো à l'école। এটা আপনারা জানার কথা না, এটা আমরা অনেক দেখেছি। d'accord? il ne peut pas venir, সে পারে না আসতে à l'école মানে আজকে। এখানে লক্ষণীয় হচ্ছে যে একটু কাছের ভবিষ্যতের জন্য আমরা কিন্তু প্রেজেন্টকে ব্যবহার করতে পারি, যে সে আসতে পারবে না, তার মানে হলো সে পারে না আসতে। d'accord? সে il ne peut pas venir à l'école, সে স্কুলে আসতে পারে না। সে হয় খুবই দুঃখিত। তাহলে সে হয় এটা তো আমরা জানি, il est d'accord, très désolé, il est très désolé। এর থেকে সহজ কি হতে পারে? দেখুন, জাস্ট প্রথমে বাংলা চিন্তা করতে হবে, চিন্তা করার পর এটাকে ফরাসি গঠনে নিয়ে আসতে হবে, নিয়ে আসার পর শুধু আমরা অনুবাদ করব। এবং একবার এই গঠনাটাই আমার মনে হয় একটু কষ্টকর। এরপরে তো ওই যে ভার্বগুলো শেখা থাকতে হবে, নিয়ম কানুনগুলো জানা থাকতে হবে। এখানে à l'école হয়েছে, দেখো, il peut মানে সে পারে, il ne peut pas মানে সে পারে না, il est সে হয় très désolé অনেক দুঃখিত। কেমন লেগেছে এটা? অনন্যা রুমি বলেছেন monsieur Jérémy dit que il est malade. Il est malade aujourd'hui. Il ne vient pas à l'école. Il est vraiment désolé. Bon, il est vraiment désolé এটা বলতে পারেন। খান রফিকুল বলছেন monsieur Jérémy dit que il est malade et il ne peut pas venir. Il ne peut pas মানে সে পারে না আসতে, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে বানান ভুল করতেছেন হয়তো তাড়াতাড়ি টাইপিং এর জন্য, বাট বানানগুলো খুব গুরুত্বপূর্ণ। আহমেদ রুমান সঠিক বলেছেন, প্রায় সঠিক, কারণ হচ্ছে কিলে হবে আর কি, কে ইলে এখানে কিলে হয়ে যাবে আর কি। d'accord? voilà, সো এখানে দেখেছেন জিনিসটা কত সোজা। রিগান বলছেন monsieur Jérémy dit qu'il est malade, il ne peut pas venir à l'école, il est triste, সে হয় দুঃখিত। এটা বলতে পারেন il est très triste, সে হয় খুবই দুঃখিত, এটাও বলা যেতে পারে। যাই হোক, আশা করি monsieur Jérémy অসুস্থ থাকবে না, কালকে যথারীতি ক্লাসে চলে আসবেন তিনি। voilà. So, est-ce que je peux effacer আমি কি এটা বুঝতে পারি?
দেখছেন যে আমরা শুরু করেছিলাম কি দিয়ে? আমরা শুরু করেছিলাম ছোট ছোট বাক্য দিয়ে। আজকে আমি একটা পুরো সিচুয়েশন কিন্তু বলতে পারতেছি, তাই না? আজকে জেরিমি অসুস্থ, সে আসতে পারবে না, সে দুঃখিত, দেখেন পুরো একটা সিচুয়েশন কিন্তু আজকে আমি করতে কিন্তু আমি পারছি। এটা 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 কিন্তু চর্চা করতে হবে। আপনি যদি চর্চা না করেন তাহলে এই পর্যায় পর্যন্ত আসতে পারবেন না। আজকে যারা কমেন্ট করছেন তারা কিন্তু একদিনে শিখেন না, এটা আস্তে 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 চর্চা করে এগুলো শিখেছেন। তবে চর্চার জন্য, সেই চর্চাটাকে সুন্দর করার জন্য কিছু মেথড দরকার, কিছু নিয়ম দরকার। সেই নিয়মটা এটা আমার নিয়ম, দেখো সে নিয়ম ফ্রান্সে avec রাবেন, এটা একদম আমার পার্সোনাল স্পেসিফিক নিয়ম আর কি, শেখানোর পদ্ধতি। আশা করি এটা আপনাদের ভালো লাগবে এবং এটা আপনাদেরকে ভাষা শিক্ষাটা আরো সহজ করবে। কারণ আপনারা অনেক স্কুল করে থাকতে পারেন, এইভাবে আপনাদেরকে শিখিয়েছে কিনা এটা আপনারা হয়তো জানেন। তো এই তো তো এই জিএফ ভার্বটা আমরা আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমরা এখন আরেকটি ভার্ব দেখবো এখন। এখন আমরা দেখবো হচ্ছে comprendre। comprendre মানে হচ্ছে বোঝা, বোঝা এরকম, টু আন্ডারস্ট্যান্ড। comprendre মানে হচ্ছে বোঝা, d'accord? তো কিভাবে বলবেন আমি বুঝি? কিভাবে বলবেন আমি বুঝি? je comprends, বলুন je comprends, tu comprends, il comprend অথবা elle comprend, d'accord? nous comprenons, nous comprenons, comprenons, vous comprenez, ils comprennent বা elles comprennent। এটা হচ্ছে একদম সঠিক উচ্চারণ যেটা, বাট একটু সিম্পলিফাই করে দিচ্ছি আমি। দেখুন je comprends, এটা একটু সিম্পলিফাই করার কি, je comprends, d'accord? tu comprends, d'accord? il comprend। যে টা যদি না আসে তাহলে আপনি এটাকে র দিয়ে আপাতত রিপ্লেস করতে পারেন, মানে প্রাথমিক অবস্থায় আর কি, জিনিসটা খুব বেশি সমস্যা না পড়ার জন্য। je comprends, tu comprends, il comprend, nous comprenons, vous comprenez, ils comprennent অথবা elles comprennent, d'accord? voilà, এটা কি বুঝতে পেরেছেন এটার উচ্চারণটা? আমি আবার করে দিচ্ছি। je comprends, tu comprends, il comprend অথবা elle comprend, nous comprenons, vous comprenez, ils comprennent অথবা elles comprennent, মানে তারা বুঝে, d'accord? সো একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি বুঝি আর আমি বুঝেছি দুইটা কিন্তু আলাদা জিনিস। আমি বুঝি এটা হলো je comprends। কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনি বুঝেন, আপনি বলবেন আমি বুঝি। কিন্তু কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনি বুঝেছেন, তখন কিন্তু আপনি বলবেন না আমি বুঝি, তখন আপনি বলবেন আমি বুঝেছি। আপনি বুঝেছেন, আমি বুঝেছি। আপনি বুঝেন, আমি বুঝি, দেখো? তো যেই কালে প্রশ্ন করা হবে আপনাকে সেই কালে কিন্তু উত্তর দিতে হবে, এটা মাথায় রাখতে হবে আপনাদের, দেখো? ওকে, সো এখন আমরা এটা দিয়ে কিছু বাক্য তৈরি করব, দেখি এটা কিরকম হয়। সাধারণ বাংলা হচ্ছে আমি বুঝি না কিভাবে করতে হবে, দেখো? আমি বুঝি না কিভাবে করতে হবে, দেখো? এটা কিভাবে আপনি বাংলাদেশ তৈরি করবেন? আমি বুঝি না কিভাবে করতে হবে, এটার বাংলাদেশ হয়ে যাবে হচ্ছে আমি বুঝি না কিভাবে করা। আরো সহজ হয়ে গেছে এটা, তাই না? আমি বুঝি না, তো আমি বুঝি কিভাবে বলে? আমি বুঝি হলো je comprends, je
comprends. D'accord? আর আমি বুঝি না হলো je ne, d'accord, comprends pas, je ne comprends pas comment faire. Voilà. Je ne comprends pas comment faire. Je ne comprends pas, আমি বুঝি না comment faire, কিভাবে করতে হবে। Très bien, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। Voilà. কিভাবে করতে হবে। আর অনেকে বলতে পারেন je ne comprends pas comment le faire. Le faire হবে কখন? যখন বলবে যে আমি বুঝি না কিভাবে এটা করতে হয়। এখানে কিন্তু এটা নাই, দেখো এই জন্য লোটা হচ্ছে না। তো je ne comprends pas comment faire. আমি বুঝি না কিভাবে করতে হয়। Voilà. Très bien. এটা তাহলে comment faire মানে কিভাবে করতে হয়? তাহলে কিভাবে খেতে হয় এটা কিভাবে? কিভাবে খাওয়া? comment manger. কিভাবে কাজ করতে হয়? comment travailler. কিভাবে শেষ করতে হয়? comment finir. D'accord? So, comment finir, comment manger, comment donner, comment cuisiner. Je ne comprends pas, অথবা je ne sais pas, আমি জানি না. Je ne sais pas, আমি জানি না. comment cuisiner, কিভাবে রান্না করতে হয়. D'accord? So, এই জিনিসগুলো কিন্তু আপনাদের ভালো করে মানে চর্চার মাধ্যমে আয়ত্তে নিয়ে আসতে হবে এবং শুধু আয়ত্তে না রেখে সেটাকে সম্প্রসারিত করতে হবে আপনার জ্ঞানটাকে চর্চার মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে। Voilà. তো এটা গেল। তো প্রথমে হচ্ছে সাধারণ বাংলা, দেন হচ্ছে বাংলাদেশ, তারপর অনুবাদ। ওকে, এটা আমি আসলেই বুঝি না সে এত কাজ করে কিভাবে। দেখো এটা হয়তো আপনার দৈনন্দিন জীবনের একটি বাক্য হতে পারে, আমি আসলেই বুঝি না সে এত কাজ করে কিভাবে। এটার বাংলাদেশ কি হবে আমাকে কি একটু জানাবেন? এটার বাংলাদেশটা কি হবে? আমি আসলেই বুঝি না সে তো কাজ করে কিভাবে, এটার বাংলাদেশ কি হবে? হয়ে যাবে আমি আসলেই বুঝি না, আমি আমি আসলেই বুঝি না, আমি আসলেই বুঝি না কিভাবে দেখা সে কাজ করে এত। এটা হচ্ছে বাংলাদেশ। আমি আসলেই বুঝি না কিভাবে সে কাজ করে এত। দেখা এটাই তো নাকি? এখানে কি আমার এই পুরো আইডিয়াটা চলে আসছে না? সাধারণ বাংলাতে আমি যা যা বলতে চাইছি এটা কি আমার বাংলাদেশের মধ্যে আছে না? দেখুন, সে এত কাজ কিভাবে করে আমি আসলে বুঝি না। J'ai du mal à comprendre, একজন বলেছেন এসবে ছিনা। J'ai du mal à comprendre, হ্যাঁ এটা একটা পসিবিলিটি, কিন্তু এটা আমাদের এখানকার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, মানে আমরা যে এক্সারসাইজটা করছি আর কি। আমার j'ai du mal à comprendre মানে হচ্ছে আমার বুঝতে কষ্ট হয়, কিন্তু এখানে কিন্তু আমি লিখি নাই যে আমার বুঝতে কষ্ট হয়, এখানে লিখেছি আমি আসলেই বুঝি না। দেখো, সো এটা আমরা দেখব কিভাবে অনুবাদ করতে হয় এটাকে। এখন আমরা এটাকে অনুবাদ করব। প্রথমে হলো আমি আসলেই বুঝি না। D'accord? আমি আসলেই বুঝি না হয়ে যাবে je ne comprends vraiment pas. D'accord? Vraiment pas. Voilà. Je ne comprends vraiment pas. এখানে হয়তো একটা ই রয়েছে। D'accord? Je ne comprends vraiment pas. আমি আসলেই বুঝি না। ঠিক আছে? কিভাবে হলো comment? D'accord? সে কাজ করে এত। এখন কাজ করা হলো travailler মানে হচ্ছে কাজ করা। তো সে কাজ করে হলো il travaille। D'accord? Il travaille মানে সে কাজ করে। তাহলে হয়ে গেল je ne comprends vraiment pas
comment il travaille autant autant মানে এত autant মানে কি autant মানে হচ্ছে এত d'accord voilà je ne comprends vraiment pas আমি আসলে বুঝি না comment il travaille autant autant মানে এত এখানে কিন্তু বেশি বলি নাই beaucoup যারা beaucoup বলছেন très বলছেন সেটা কিন্তু হবে না autant মানে হচ্ছে এত autant আচ্ছা এখন একটা মজার খেলা খেলি যদি এখানে আমি বলি যে আমি আসলেই বুঝি না সে কিভাবে এত খায় এই খাওয়া যদি ওট করি মানে কাজ করা না বলি না সে কিভাবে এত খায় তাহলে এটা কি হবে একটু বলুন তো যে আমি আসলেই বুঝি না কিভাবে সে খায় এত না আমি আসলেই বুঝি না কিভাবে সে খায় এত এটা কিভাবে বলুন তো আমি আসলেই বুঝি না কিভাবে সে খায় এত এটা কি হবে আমি আসলেই বুঝি না কিভাবে সে খায় এত তো সেম কাহিনী আবার আমি আসলেই বুঝি না এটা হয়ে যাবে হচ্ছে je ne comprends vraiment pas আমি আসলেই বুঝি না কিভাবে সে খায় এত comment il travaille না বলে আমি এখানে কি বলতে পারি সে খায় এটা কিভাবে হয়ে যাবে il travaille না হয়ে এখানে কি হয়ে যাবে সে খায় হয়ে যাবে হচ্ছে il voilà il mange দেখছেন যে আপনার একবার জানলে আপনি আরো কত কিছু তৈরি করতে পারতেছেন এটা দিয়ে je ne comprends vraiment pas আমি আসলেই বুঝি না comment il mange autant d'accord কিভাবে সে খায় এত comment il mange autant আবার এখন যদি কেউ বলতে চায় যে কিভাবে সে এত ঘুমায় আমি আসলেই বুঝি না কিভাবে সে এত ঘুমায় তখন এখানে il mange না বলে আপনি il dort বলতে পারেন d'accord তখন কি হয়ে যাবে je ne comprends vraiment pas comment il dort মানে সে ঘুমায় autant মানে এত d'accord সে এত ঘুমায় কিভাবে আমি আসলেই বুঝি না দেখেছেন কত মজা লাগতেছে না জিনিসগুলো এগুলো আসলে যখন পর্যায়ক্রমে আপনি চর্চায় রাখবেন চর্চার মধ্যে রাখবেন তখন আপনাদের ভালো লাগবে voilà তো এই comprendre ভার্বটাকে আপনারা মুখস্থ করে ফেলবেন আপনাদের সবার জ্ঞাতার্থে আমি মনে করে দিচ্ছি যে আমরা la conjugaison তে আছি la conjugaison d'accord la conjugaison বিভিন্ন ধরনের কাল আছে কিন্তু আমরা আপাতত le présent দিয়ে শুরু করেছি আর কি le présent d'accord le présent আমি খাই এটা আমি বলতে পারতেছি কিন্তু আমি খেয়েছি এটা আমি এখনো বলতে পারতেছি না বা আমি খাবো এটা এখনো বলতে পারতেছি না সেগুলো পর্যায়ক্রমে শিখতে হবে d'accord OK très bien voilà তাহলে আজকে আমাদের এই অনুশীলন পর্বটা এখানে শেষ তবে আমি এখন একটা জিনিস করব সেটা হচ্ছে যে প্রত্যেক ক্লাসে যাওয়ার আগে আমি একটা ছোট টপিক নিয়ে কিছু ভোকাবুলারি দিব আপনাদেরকে যেটা আপনাদের শিখতে হবে এটা কেমন হয় আপনাদের দেখুন এটা আমি যখন স্প্যানিশ ভাষা শিখেছিলাম তখন এই সিস্টেমটা আমি শিখেছিলাম এটা আমার কাছে খুব ভালো লাগে তো আপনারা দেখবেন যে এটা আপনাদের কাছেও খুব ভালো লাগবে তো আজকে যে ভোকাবুলারি শব্দার্থ সেটা হচ্ছে যে le corps মানে শরীর d'accord এটা একটা মেঘ d'accord শরীর সম্পৃক্ত আমরা সকল ভোকাবুলারি এখানে লেখার চেষ্টা করব d'accord প্রথমে আমরা উপর থেকে শুরু করি মাথাকে কি বলে মাথাকে বলে হচ্ছে la tête মানে হচ্ছে মাথা d'accord la tête মানে হচ্ছে মাথা voilà আপনারা বলুন আপনাদের সাজেশন অনুযায়ী আমি লিখে দিচ্ছি প্রথমে হচ্ছে la tête মানে হচ্ছে মাথা la tête মানে হচ্ছে
মাথা। এরপরে তো মাথা থেকে যেটা আসবে সেটা হচ্ছে যে মাথাতে কি থাকে, আমাদের চুল থাকে, তাই না? তো চুলকে কি বলে? les cheveux। les cheveux মানে হচ্ছে চুল, d'accord? les cheveux মানে কি? les cheveux মানে হচ্ছে চুল। la tête মানে হচ্ছে মাথা, sur la tête মাথার উপরে হচ্ছে les cheveux মানে হচ্ছে চুল, d'accord? les cheveux মানে কি? চুল। তারপরে কি আছে? তো চুল থেকে আমরা আসি হচ্ছে এটাকে কি বলে? কপাল। কপালকে কি বলে? কপালকে বলে হচ্ছে le front। le front মানে হচ্ছে কপাল। le front মানে হচ্ছে কপাল, d'accord? তো la tête মানে হচ্ছে মাথা, les cheveux মানে হচ্ছে চুল, le front মানে হচ্ছে কপাল। তো কপালের নিচে আমরা যদি একটু আসি তাহলে কি আসে? আমাদের আসে হচ্ছে চোখ, যেটা কি, d'accord? তো চোখকে কি বলে? একটা চোখকে বলে হচ্ছে l'œil, d'accord? l'œil মানে হচ্ছে চোখ, d'accord? চোখ, ওকে? কিন্তু অনেক সময় বলে les yeux, দুইটা চোখ বলার জন্য আর কি। les yeux মানে হচ্ছে চোখ গুলো, দেখো? les yeux মানে হচ্ছে চোখ গুলো, ওকে? বলা। তারপর কি আছে? la tête মানে হচ্ছে মাথা, les cheveux মানে হচ্ছে চুল, le front মানে হচ্ছে কপাল, দেখো? l'œil মানে হচ্ছে একটি চোখ বোঝানোর ক্ষেত্রে, les yeux মানে হচ্ছে চোখগুলো, দেখো? বলা। তারপরে চোখগুলোর উপরে কিন্তু আমাদের এই যে আইব্রোস যেগুলো আছে, এটাকে কি বলে? les sourcils। আইব্রো কে কি বলে বাংলাতে? এটা কি চোখের উপরে এই যে আইব্রো কে কি বলে আমি এক্স্যাক্টলি মনে নাই, les sourcils বলে এটাকে আর কি। দেখো sourcil মানে হচ্ছে এটা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান। ভ্রু, ভ্রু বলে, ভ্রু, ভ্রু, très bien, মানে একজন আমাকে হেল্প করেছেন, ধন্যবাদ। এটা হচ্ছে ভ্রু। এই জন্যই তো মহিলারা বলে ভ্রু প্লাগ করা, সামথিং লাইক দ্যাট, ওকে? তারপর সুসিল, নাকি? এটা গেল। তারপর আসে হচ্ছে নাক, নাকি? নাক। নাককে কি বলে? নাককে বলে হচ্ছে লো নে, মানে হচ্ছে নাক, নাকি? লো নে মানে হচ্ছে নাক, লো নে মানে হচ্ছে নাক, ওকে? লো কফ মানে হচ্ছে শরীর, এটা লেখা হয় নাই, শরীর, ওকে? la tête মানে হচ্ছে মাথা, les cheveux মানে হচ্ছে চুল, le front মানে হচ্ছে কপাল, l'œil মানে হচ্ছে চোখ, les yeux মানে হচ্ছে চোখগুলো, les sourcils মানে হচ্ছে ভ্রু যেটা, le nez মানে হচ্ছে নাক। তো নাকের নিচে কি আছে? আচ্ছা, নাক নিয়ে কিছু বলার আগে একটা জোক বলি আপনাদেরকে, কারণ বিনোদন কিন্তু পড়াশোনার একটি অংশ। আপনারা কি জোকটা শুনতে চান? যে জোকটা আমি বলতে চাই, নাক রিলেটেড একটি জোক আমি বলতে চাই। বলা, নাক রিলেটেড একটি জোক বলে অনেকে শুনে থাকতে পারেন, খুবই পুরনো একটি জোক আর কি। তো এক রাশিয়ান, এক আমেরিকান এবং একজন বাংলাদেশি একসাথে বসে আলোচনা করতেছে যে কোন দেশে কি ভালো, মানে চাপা মারা আর কি, এক একজন বিভিন্ন লেভেলে চাপা মারে আর কি। তো দেখা যায় যে রাশিয়ানটা বলতেছে যে আমাদের এমন সাবমেরিন আছে যেটা সমুদ্রের নিচে মাটি ছুঁয়ে ছুঁয়ে যায়, এমন সাবমেরিন আছে যেটা সমুদ্রের নিচের মাটি ছুঁয়ে ছুঁয়ে যায়। তখন তো আমেরিকানটা বলে অবজেকশন। কেন অবজেকশন? বলে যে তোমার সাবমেরিন যদি মাটি ছোঁয় তাহলে সেটা ব্রাস্ট হয়ে যাবে। তখন সে বলে আসলে 2 আঙ্গুল উপরে তো ওইটাই ধরা চলে, ওকে? তাহলে মেনে নেওয়া হলো। তো তখন আপনার ওই যে আমেরিকান আছে সে বলতেছে তাহলে সেই তত্ত্বের ভিত্তিতে আমাদের দেশে যে বিমান রয়েছে সেটা আকাশ ছুঁয়ে ছুঁয়ে যায়। তো বলতেছে আকাশ ছুঁয়ে ছুঁয়ে যায়, এটা কিভাবে সম্ভব? তো বলতেছে যে হ্যাঁ, আকাশ ছুঁয়ে ছুঁয়ে গেলে তো তোমার বিমান ব্রাস্ট হয়ে যেতে পারে। তখন বলে আসলে 2 আঙ্গুল নিচ দিয়ে তো ওইটাই ধরা চলে, আসলে ওই আকাশ ছুঁয়ে ছুঁয়ে যেটাই ধরা চলে। এখন বাঙালিটাকে জিজ্ঞেস করলো তোমাদের সম্পর্কে কিছু বলো, আমরা তো আমাদের কথাই বলে যাচ্ছি। তখন সে বললো যে ওই
আমরা তো নাক দিয়ে ভাত খাই। তখন তো সবাই খুব আশ্চর্য হয়ে গেছে যে কি বলে নাক দিয়ে ভাত খাই মানে। তখন বলে আসলে 2 আঙ্গুল নিচ দিয়ে তো নাক দিয়েই ধরা যায়। যাই হোক, তো লোনে মানে হচ্ছে নাক, লোনে মানে হচ্ছে নাক। তো আমরা নাক দিয়ে ভাত খাই কেন? কারণ হচ্ছে 2 আঙ্গুল নিচে নাক দিয়েই ধরা চলে আর কি। যাই হোক, লোনে মানে হচ্ছে নাক। তো নাকের নিচে আছে হচ্ছে আমার লাবুশ। লাবুশ মানে কি? লাবুশ মানে হচ্ছে মুখ। এটা দেখো, লাবুশ মানে হচ্ছে মুখ। এটা আমার ওই জর্জ ডাব্লিউ বুশ না, attention। বলা, এটা হচ্ছে লাবুশ। লাবুশ মানে হচ্ছে মুখ। দেখো, তো মুখের ঠোঁটকে কি বলে? ঠোঁটকে বলে হচ্ছে লে লেভ। লে লেভ মানে হচ্ছে ঠোঁট। লে লেভ মানে হচ্ছে ঠোঁট। দেখো, বলা, লা লেভ মানে হচ্ছে মানে স্ট্রিলিঙ্গ। এটা ইন লেভ মানে হচ্ছে একটি ঠোঁট, লে লেভ মানে হচ্ছে ঠোঁটগুলো আর কি। দেখো, বলা, লে লেভ মানে হচ্ছে ঠোঁটগুলো। দেখো, এরপরে আসছে হচ্ছে আপনার জিহ্বা। জিহ্বাকে কি বলে? জিহ্বাকে বলে হচ্ছে লা লং। লা লং মানে হচ্ছে জিহ্বা। দেখো, আপনারা জানেন যে লা লং মানে ভাষা বলা হয় না, এটা কিন্তু জিহ্বা থেকে এসেছে আর কি। লা লং মানে হচ্ছে জিহ্বা। দেখো, কারণ আমরা কথা বলি তো জিহ্বা দিয়ে। তাহলে আবার এটাকে একবার পড়িয়ে দিচ্ছি, পরে মুছে আবার এক্সট্রা করতেছি। লা টেট মানে হচ্ছে মাথা, লে চেভeux মানে হচ্ছে চুল, le front মানে হচ্ছে কপাল, l'œil মানে হচ্ছে চোখ, les yeux মানে হচ্ছে চোখগুলো, l'œil মানে হচ্ছে একটি চোখ যেটা, les sourcils মানে হচ্ছে ভ্রু, le nez মানে হচ্ছে নাক, la bouche মানে হচ্ছে মুখ, les lèvres মানে হচ্ছে ঠোঁটগুলো, la lèvre হলো ঠোঁটটি। দেখো, এরপর আসতে হচ্ছে লা লং মানে হচ্ছে জিহ্বা। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেটা ভুলে গেছি, লা জু। লা জু মানে হচ্ছে কপল। কপল মানে কি? কপল মানে কিন্তু কপাল না, কপল মানে হচ্ছে গাল। যেটা ওই যে একটা গান আছে না, যে ওই কি যেন একটা গান আছে, কপল, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে। তো ওই যে ওই কপল রয়েছে, আমরা কিন্তু অনেকে ভাবি কপল বলতে কপাল বোঝায়, তো কপাল না, সেটা হচ্ছে কপল আর কি। বলা, তো কপল হচ্ছে লাজু মানে হচ্ছে গাল যেটাকে বলে। বলা, তো এটা খুব গুরুত্বপূর্ণ। সো এটা হয়ে গেছে আপনাদের, আশা করি। এখন আমি এটা মুছে আবার আরো বাকিগুলো দিচ্ছি আর কি। তারপর হচ্ছে আপনার যেটা, সেটা হচ্ছে যে কান রয়েছে আমাদের। কান একটু যদি এটা দেখি, তাহলে কানকে বলে হচ্ছে লো ভাই। লো ভাই এটা হচ্ছে লা জাতীয় শব্দ একটা কি। লো ভাই মানে হচ্ছে কান। লো ভাই, লো ভাই, লো ভাই মানে হচ্ছে কান। ওকে, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে আপনার গলাকে কি বলে? গলাকে বলে হচ্ছে লা গর্জ। লা গর্জ মানে হচ্ছে গলা। লা গর্জ মানে হচ্ছে গলা। তাহলে ঘাড়কে কি বলে? ঘাড়কে কি বলে? ঘাড়কে বলে হচ্ছে লো কু। লো কু মানে হচ্ছে ঘাড়। দেখো, লোকু মানে কি? লোকু মানে হচ্ছে ঘাড়, যেটাকে বলে লোকু। দেখো, বলা, লোকু মানে হচ্ছে ঘাড়। এরপর আছে হচ্ছে আপনার কাঁধ। কাঁধকে কি বলে? লেপোল। লেপোল মানে হচ্ছে কাঁধ। লেপোল এটা হচ্ছে একটি লা জাতীয় শব্দ, মাথায় রাখতে হবে। লেপোল মানে হচ্ছে একটি লা জাতীয় শব্দ, লেপোল। ওকে, très bien। voilà। এরপর হচ্ছে আপনার যেটা
সেটা হচ্ছে যে পুরা হাতের এটাকে বলা হচ্ছে লোভা, কবজি মানে লোভা, d'accord লোভা, d'accord এটা হচ্ছে হাতের এই অংশটা আর কি, ঠিক কি বলে ওই কবজি তো এটা, তো হাতের এটাকে কি বলে একটু জানাবেন আমাকে, হাতের এই অংশটাকে কি বলে, লোভা। আর লামা মানে হচ্ছে হাত, লামা মানে হচ্ছে হাত, la poignée মানে হচ্ছে কবজি, কবজি, দেখো লো ভা মানে হচ্ছে এই অংশটা আর কি, এটাকে কি বলে, আর্ম, আর্ম তো বুঝলাম ইংরেজিতে, বাংলাতে কি বলে আর্মকে, বাহু, মনে পড়ে গেছে বাহু, লো ভাকে বলে হচ্ছে বাহু, বাহু, বাহু। লামা মানে হচ্ছে হাত, লা পয়নি মানে হচ্ছে কবজি, তারপর হচ্ছে লো দোয়া, লো দোয়া মানে কি, লো দোয়া মানে হচ্ছে আঙ্গুল, লো দোয়া মানে হচ্ছে হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল যেটা আর কি, লো দোয়া, d'accord। এরপরে আপনার বুক, বুককে কি বলে, বুককে বলা হচ্ছে লা poitrine, লা poitrine, d'accord, লা poitrine মানে হচ্ছে বুক, voilà। পুরুষ বা মহিলা দুজনেরই হচ্ছে লা poitrine মানে হচ্ছে বুক, এই অংশটা আর কি, বুক যেটাকে বলে লা poitrine, d'accord, voilà। তারপরে হচ্ছে আপনার এটা কি লেখা হয়ে গেছে আপনাদের, একবার মানে প্রনাউন্সিয়েশনটা করে দিই, বুক হচ্ছে এটা, সরি, ওকে। লা poitrine মানে হচ্ছে বুক, l'oreille মানে হচ্ছে কান, la oreille, ওকে। la gorge মানে হচ্ছে গলা, le cou মানে হচ্ছে ঘাড়, l'épaule মানে হচ্ছে কাঁধ, le bras মানে হচ্ছে বাহু, la main মানে হচ্ছে হাত, la poignée মানে হচ্ছে কবজি, le doigt মানে হচ্ছে আঙ্গুল, d'accord, voilà, সো এটুকু আশা করি পেরেছেন। আচ্ছা, তো এটা হয়ে গেল। এরপর আসতেছে হচ্ছে আপনার লো ভেন্ট্র, লো ভেন্ট্র মানে হচ্ছে পেট, লো ভেন্ট্র মানে হচ্ছে পেট, d'accord, voilà। লো ভেন্ট্র মানে হচ্ছে পেট। এরপর আপনার আছে হচ্ছে আপনার লা hanche মানে হচ্ছে কোমর, d'accord, লা hanche মানে হচ্ছে কোমর, লা hanche, রূপবানে নাচে গো লা hanche দোলাইয়া, মিলা যদি ফরাসি জানতো তাহলে সে কোমর বলতো না, সে বলতো লা hanche দোলাইয়া, d'accord, সো এরপরে কি আছে, লা hanche মানে হচ্ছে কোমর, লো দো, লো দো মানে হচ্ছে পিঠ, d'accord, লো দো মানে হচ্ছে পিঠ, d'accord, লো দো মানে হচ্ছে পিঠ, ওকে। এরপর হচ্ছে আপনার লা cuisse, লা cuisse, লা cuisse হচ্ছে রান, রান মানে আপনার যে রান অংশটা আর কি, এখানে তুলে দেখাতে পারছি না, রান যেটা আর কি, লা cuisse। এরপরে হচ্ছে লো genou, লো genou মানে হচ্ছে হাঁটু, লো genou gauche, gauche মানে হচ্ছে বাম দিকেরটা, আর droit মানে হচ্ছে ডান দিকেরটা, লা cuisse। তারপরে হচ্ছে লো genou, d'accord। এরপর আসতেছে হচ্ছে আপনার লা cheville, লা cheville মানে হচ্ছে গোড়ালি, গোড়ালি, d'accord। এরপর হচ্ছে লো pied, লো pied মানে হচ্ছে পা, d'accord, লো pied মানে হচ্ছে পা, লা cheville মানে হচ্ছে গোড়ালি, গোড়ালি যেটা পায়ের, d'accord। এরপর হচ্ছে লো genou মানে হাঁটু, লা cuisse রান যেটা, লো dos মানে হচ্ছে পিঠ, আর লা hanche মানে হচ্ছে কোমর, d'accord, voilà। এরপর হচ্ছে আপনার les fesses মানে হচ্ছে আপনার পিছনের যে ইয়েটা আর কি,
লিফেস বলে সেটাকে। লাভ এটা একটা স্ত্রীলিঙ্গ লিফেস। এটার বাংলাতে কি দেওয়া যায়, তো অশ্লীল হয়ে যায় আর কি। যাই হোক, শিক্ষার ক্ষেত্রে তো সবকিছুই জানতে হবে। লিফেস মানে হচ্ছে আপনার পিছনের যে আর কি, কোমরের নিচে যে অংশটুকু সেটা। তারপরে আছে হচ্ছে আপনার আর কি বাকি আছে, এটা গেল। তো বলুন, লো ভেন্ট্র মানে হচ্ছে পেট, লা hanche মানে হচ্ছে কোমর, লো dos মানে হচ্ছে পিঠ, লা cuisse মানে হচ্ছে রান, যেটা আর কি মুরগির রান খান সেটা আপনার রান, লো genou মানে হচ্ছে হাঁটু, লা cheville মানে হচ্ছে গোড়ালি, লো pied মানে হচ্ছে পা পা, লে ফেস মানে হচ্ছে আপনার পিছনের যে আর কি পিছুয়ারা যেটা বলে। নাভি বাকি রয়ে গেছে, লো nombril। লো nombril মানে হচ্ছে নাভি। আর কোনো কিছু বাদ গেলে আমাকে সাজেশন করবেন, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে। লো nombril, দেখো। তারপরে হচ্ছে যে লস মানে হচ্ছে হাড্ডি, যেটা আর কি হাড্ডি, লস। আর প্লুরালে বলে লেজো, অনেক সময় বলে লেজো, কারণ লেজো মানে হচ্ছে হাড্ডিগুলো, লেজো মানে হচ্ছে হাড্ডিগুলো। তারপরে হচ্ছে লোসং মানে কি রক্ত, লোসং মানে হচ্ছে রক্ত। ওকে, পায়ের আঙ্গুলকে লো দোয়াই বলে, লো দোয়া মানে আঙ্গুল আর কি, এটা পা হোক আর ইয়া হোক। লেজো বলে। আরেকটা জিনিস তো গুরুত্বপূর্ণ জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে লা দম মানে হচ্ছে দাঁত, দেখো লা দম মানে হচ্ছে দাঁত। ওকে, লা দম মানে হচ্ছে দাঁত। আর নখ, মাহবুব আঙ্কেল বলেছেন নখকে বলে হচ্ছে les ongles মানে হচ্ছে নখ, les ongles, দেখো এটা হচ্ছে নখ। আচ্ছা, মেরুদণ্ড তো একটা বিশাল শব্দ, সেটাকে এটা মুছে আমি লিখে দিচ্ছি। la colonne vertébrale বলে এটাকে, la colonne vertébrale। la colonne vertébrale মেরুদণ্ড। শিক্ষায় জাতির মেরুদণ্ড এটা বলতে হবে। আর ওই আরেকটা আছে হচ্ছে যে ওই আঙ্গুল হচ্ছে দোয়া, তারপর হচ্ছে আপনার লখতাই হতে পারে, লখতাই মানে পায়ের যে আঙ্গুলগুলো আছে, পায়ের আঙ্গুলের ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন লখতাই। জিবা কি বললাম তো, জিবা কি বলে হচ্ছে লা লং মানে হচ্ছে জিবা, এটা লেখা হয়েছে। লো ফুয়া মানে হচ্ছে কলিজা। হ্যাঁ, আমরা আপাতত শারীরিক উপরের দিকটাতে থাকি, যদি ভিতরে যাই তাহলে আবার সমস্যা হয়ে যাবে, কারণ এখানে অনেক কিছু রয়েছে আর কি। la colonne vertébrale, এটা একটু কষ্টকর শব্দ। la colonne vertébrale মানে হচ্ছে মেরুদণ্ড যেটা। দাড়িকে কি বলে? la barbe মানে হচ্ছে দাড়ি, la barbe মানে হচ্ছে দাড়ি। আর la moustache মানে হচ্ছে গোঁফ, la moustache মানে হচ্ছে গোঁফ। আর হৃদয়কে কি বলে? le cœur। এখানে এটার সাথে লেগে যাবে, le cœur মানে হচ্ছে হৃদয় বা হার্ট যেটাকে বলে আর কি। হৃদয় কাঁদা মাটির কোনো মূর্তি নয়, মূর্তি
আঘাত দিলে ভেঙে যাবে, ওই হৃদয় আর কি। d'accord? le cœur মানে হৃদয়। les cils, cils মানে হচ্ছে বানানটা একটু দেখতে হবে, les cils, cils মানে হচ্ছে চোখের পাপড়ি, না চোখের পাপড়ি না, attention, এই সিল হচ্ছে আপনার এই চোখের উপরে যে চোখের এগুলো থাকে আর কি। আর পাত্রিকে বলা হচ্ছে les paupières, les paupières, les paupières। এটা হলো চোখের যে এটাকে কি বলে, এই যে এটাকে কি বলে, যেটা কাজল মাখি, এটাকে কি বলে? ওই চোখের উপরে যে এটা সেটাকে কি বলে? চোখের যে উপরে যে চুল এরকম আছে, এটাকে ফরগট, les cils বলে এটাকে, চোখের। আর চোখের পাতাকে কি বলে এটাকে? চোখের পাতাকে বলে les paupières, une paupière, এটা হলো চোখের পাতা। আচ্ছা, ওকে। la barbe মানে হচ্ছে দাড়ি, la moustache gonfle, la colonne vertébrale, l'orteil অথবা les orteils হতে পারে, les orteils। voilà, le cœur মানে হচ্ছে হৃদয়, le cœur মানে হৃদয়। attention, আবার এটা কিন্তু ইয়া থেকে আলাদা, le corps মানে শরীর, d'accord? le corps মানে শরীর, আর le cœur মানে হচ্ছে হৃদয়, d'accord? আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে le visage মানে হচ্ছে মুখমণ্ডল, le visage মানে হচ্ছে মুখমণ্ডল। সো আশা করি যে আজকের ক্লাসের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, এবং সেটা আপনাদের চর্চার মাধ্যমে আপনারা ভিডিওটি আবার দেখবেন, পুনরায় দেখবেন, সবগুলো যেন সুন্দরভাবে প্রস্তুত থাকে। প্রত্যেক ক্লাসের শেষে আমি এরকম একটি মানে ইয়া নিয়ে এটার উপরে ভোকাবুলারি দেওয়ার চেষ্টা করব, শব্দার্থ দেওয়ার চেষ্টা করব। আসলে এটা কিন্তু অনেক কষ্ট করে ক্লাসগুলো করাচ্ছি। এই অনুপ্রেরণাটা আসবে হচ্ছে আপনার সফলতা থেকে। আপনি যদি সুন্দরভাবে একটা কিছু করতে পারেন, তাহলে এটা কন্টিনিউ করে সুন্দরভাবে আপনাকে উপস্থাপন আমি করবো, এতটুকু কথা দিচ্ছি ইনশাআল্লাহ। আর একটা কথা হচ্ছে যে ওই একটা নিউজ দিতে যাচ্ছি, যেটা হচ্ছে গত কয়েকদিন আমাদের এখানকার যে অনুবাদ ছিল, অনুবাদের যে রেজিস্ট্রি অনুবাদ আছে আমার মতে, সেটা বন্ধ ছিল, কিন্তু গতকালকে থেকে আবার সেটা চালু হয়েছে। আমরা এখন কাজ করছি হচ্ছে প্যারিস কোর্টের যিনি রয়েছেন ফিলিপ বেনোয়া, ওনাকে হয়তো অনেকেই সবাই চিনেন, তো ওনার সাথে আমরা কাজ করছি কোলাবোরেশনে। তো আপনারা ওই রেজিস্ট্রিকৃত যে সকল অনুবাদ সেটা আমাদের এখানে করতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আবার দেখা হবে। ক্লাস কখন হয়? ক্লাস হয় হচ্ছে প্রত্যেক শুক্রবার 10টা থেকে 11টা বা একটু বেশি সময় পর্যন্ত, 10টা থেকে শুরু হয় আর কি। তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আর ওই যেটা হচ্ছে যে ওই কি বলছি, আপনারা দয়া করে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন, শেয়ার করে যেন আরো মানুষ বিষয়গুলো দেখতে পারে। যেন এই ফ্রান্সে নাকি 60,000 বাংলাদেশি থাকে, এর মধ্যে হয়তো 5,000 ভালোভাবে ফরাসি বলতে পারে, আর বাকি 55,000 যেন আমাদের এই ভিডিও থ্রুতে বা আমরা তাদেরকে কিছুটা সহযোগিতা করতে পারি ফরাসি ভাষা শেখার জন্য। এটার জন্য আপনাদের প্রয়োজন এই প্রসারটা করার জন্য। আপনারা অবশ্যই শেয়ার করে, যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে মেসেজ দিতে পারেন, আপনাদের কেমন লাগে আমাদের ক্লাস, আর কি কি জিনিস আপনারা আশা করেন, কোনো কিছু পরিবর্তন করতে হবে কিনা, এইসব বিষয় নিয়ে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো সেই অনুযায়ী আমাদেরকে সাজানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি, bonne nuit, d'accord? Voilà, merci beaucoup, à bientôt, à la semaine prochaine.